ডিজায়ার আনলিস্ট লেখিকা সাবিলা সাবি পর্ব ১৪ শেষ অংশ। সকালের নরম আলো জানলা দিয়ে কক্ষে প্রবেশ করল। তানভি ধীরে ধীরে চোখ মেলল, কিন্তু চোখ খোলার সাথে সাথেই মনে পড়ে গেল গত রাতের ঘটনাটা। জাভিয়ান জোর করে ওকে কিস করেছিল। একবার ভাবলো হয়তো এটা কোনো দুঃস্বপ্ন ছিল, কিন্তু মুহূর্তেই যখন ঠোঁটের মধ্যে ব্যথা অনুভব করলো তখনই বুঝলো এটা আসলে দুঃস্বপ্ন নয়, বাস্তবেই হয়েছিল। আর সেই স্মৃতি মনে আসতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল, চোখ ভিজে উঠল অজান্তেই। ও পাশ ফিরে তাকাতেই চোখ আটকে গেল সেদিকে। পাশের কক্ষে কাচের দরজা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে জাভিয়ান ভারী ওজন তোলায় ব্যায়ামে ব্যস্ত। ঘামে ভিজে শরীর চকচক করছে, মুখে কোনো ভ্রুক্ষেপ নেই। তানভি হঠাৎ উঠে দাঁড়ালো, পা টেনে সোজা ঢুকে গেল জিম রুমে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আপনার এত বড় সাহস হলো কিভাবে? কোন সাহসে আমার পারমিশন ছাড়া কিস করলেন আমাকে? জাভিয়ান ডাম্বেল নামিয়ে রেখে ধীরে ধীরে তাকালো, চোখে মুখে দুষ্টু গাম্ভীর্য। ঠোঁট বাঁকা করে বলল, তুমি আমার ওয়াইফ। যদিও ওয়াইফ শব্দটার কোনো মানে আমার কাছে নেই, তবুও কাগজে তো সাইন করেছো। তাই হিসেব অনুযায়ী শুধু কিস না, চাইলে আরো অনেক কিছুই করতে পারি আমি তোমার সাথে। তানভি ক্ষোভে কাঁপতে কাঁপতে বলল, খবরদার, মুখে যা খুশি বললেও গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না। আপনি আমার ঠোঁটের ভার্জিনিটি শেষ করে দিয়েছেন, এবার ভুলেও। তার কথা শেষ হবার আগেই জাভিয়ান জিম থামিয়ে সোজা দাঁড়ালো। তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। ধীরে ধীরে তানভীর দিকে এগিয়ে এসে নিচু গলায় হুমকি দিল, আমার সাথে যদি সামান্য চালাকি করার চেষ্টা করো, তাহলে শুধু ঠোঁটের নয়, তোমার পুরো বডির ভার্জিনিটি আমি শেষ করে দিব। তানভীর আগে ফুঁসতে ফুঁসতে দাঁড়িয়ে আছে। জাভিয়ান কিছুক্ষণ ব্যায়াম করে থেমে গেল, তারপর পানির বোতল থেকে বড় বড় চুমুকে পানি খেলো আর টাওয়াল দিয়ে গলা মুখ মুছতে লাগলো। তানভীর চোখ হঠাৎই যেন ঝলসে উঠল অতীতের অপমানগুলো। জাভিয়ান বারবার বলেছে ওকে ঠাকুমার ঝুলির শাকচুন্নি, সুন্দর চুলকে তুচ্ছ করে বলেছে বন জঙ্গল। এখন তার সামনে দাঁড়িয়ে ওরকম একটা অ্যাটিটিউড নিয়ে শরীর ঝলকাচ্ছে জাভিয়ান। তানভীর ঠোঁট বাঁকা হলো, হাসি চাপতে না পেরে সরাসরি মুখে ছুড়ে দিল, কি ভাবছেন আপনার এই জিম করা বডি খুব সুদর্শন লাগছে, একেবারে ঋত্বিক রোশনের মতো লাগছে? এক মুহূর্ত থেমে কটাক্ষের হাসি এসে আবার বলল, পুরো অ্যাভেঞ্জার্সের হাল্কের মতো লাগছে। ঘর নিস্তব্ধ হয়ে গেল। জাভিয়ান চোখ রাগে লাল হয়ে উঠল, আর তানভীর বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল, যেন মুখোমুখি যুদ্ধের ডাক দিচ্ছে। তানভীর কথা শুনে জাভিয়ানের মুখ কালো হয়ে গেল। পানি খাওয়ার বোতলটা টেবিলে ছুঁড়ে রেখে সে ধীরে ধীরে তানভীর দিকে এগিয়ে আসতে লাগলো। চোখে ঝলসে উঠছে হিংস্র আগুন। তানভীর দাঁড়িয়ে থেকেই তার ভয়ঙ্কর চাহনি টের পেল। মুহূর্তেই বুক ধুকপুক করতে লাগলো। জাভিয়ান আর এক কদম এগুতেই তানভীর পিছিয়ে গেল। কি হয়েছে? এখন মুখ এত শক্ত করে দাঁড়িয়ে আছো কেন? খুব বড় বড় কথা বলছিলে, হালকের মতো দেখতে বলছিলে। জাভিয়ান দাঁতে দাঁত চেপে বলল, কিন্তু তানভি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারল না। চোখে মুখে আতঙ্ক আর ভয়ের ছাপ নিয়ে সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। পেছন থেকে জাভিয়ান হেসে উঠল ঠান্ডা তীক্ষ্ণ হাসিতে, যত খুশি দৌড়াও, কিন্তু মনে রেখো আমার হাত থেকে কেউ পালাতে পারে না, আর তুমিও পারবে না। সকালের রোদ্দুর গাড়ির কাচ ভেদ করে জাভিয়ানের মুখে পড়ছিল। কাল রাতের ক্লান্তি নিয়ে অফিসে পৌঁছে চেয়ারে বসতেই চমকে উঠল। তার সামনে দাঁড়িয়ে আছে রায়হান, বহুদিনের নিখোঁজ সহকারী। জাভিয়ান ঠোঁটে তীক্ষ্ণ হাসি টেনে বলল, বা মিস্টার রায়হান, আসার কথা মনে হলো অবশেষে। আপনার সময় হলো তবে। রায়হান নিচু গলায় কিছুটা সংকোচ নিয়ে এক কাপ কফি বাড়িয়ে দিল। স্যার, আসলে আমার কিছুদিন আরও ছুটি প্রয়োজন। কফির কাপ হাতে নিয়ে জাভিয়ান ভ্রু কুঁচকালো, কেন? রায়হান দ্বিধা ভাঙল অবশেষে। আমার চাচা আমার জন্য মেয়ে দেখেছে, এতদিন এই নিয়েই ব্যস্ত ছিলাম। সব ফাইনাল হয়েছে, এখন শুধু মেয়ের সঙ্গে আলাদা কথা বলতে যেতে হবে, তাই। কথা শেষ হবার আগেই জাভিয়ানের কণ্ঠ চুরি হয়ে ছিঁড়ে গেল বাতাসে। রায়হান, তুমি কোনো ছুটি পাবে না। ইভেন ছুটি কেন, আমি বেঁচে থাকতে তুমি বিয়ে করতে পারবে না। রায়হান হতবাক, তার হাতের কাপ থেকে কফি ছলকে পড়ল টেবিলে। কি বলছেন স্যার? আমি কেন বিয়ে করতে পারবো না? জাভিয়ান সিগার ধরিয়ে চোখ সরু করে তাকালো, কারণ আমি তোমাকে বিয়ে করতে দেব না। রায়হানের বুক ধড়ফড় করতে লাগলো, কিন্তু কারণটা কি স্যার? জাভিয়ান ধোঁয়া ছেড়ে ঠান্ডা স্বরে বলল, বিয়ে করলে তুমি পাল্টে যাবে। আজ আমার অ্যাসিস্ট্যান্ট, কাল হয়তো বউয়ের দাস হয়ে যাবে। ধরো মাঝরাতে যদি আমার তোমাকে দরকার পড়ে, আমি ফোন দিলাম, তখন তোমার বউ হয়তো ফোন ধরতে দিবে না, আসতে দেওয়া তো দূরের কথা, আমি এমন ঝুঁকি নেব না।
রায়হান নির্বাক, চোখে মুখে অবিশ্বাস আর ক্ষোভ মিশে এক অদ্ভুত ছায়া নেমে এলো। রায়হান থমকে গেল। স্যার, আপনি তো বিয়ে করেছেন, তাহলে আমি পারবো না কেন? জাভিয়ান হেসে উঠল ঠান্ডা হাসিতে। আমার বিয়েটা কেমন বিয়ে সেটা তুমি ভালো করেই জানো। ওটা বিয়ে করা আর না করা এক কথা। আর তোমার যদি অন্যদিকে সমস্যা থাকে, গার্লফ্রেন্ড রাখো, সাইড চিক রাখো, এনজয় করো, কিন্তু বিয়ে করবে না। রায়হান কিছুটা হতাশ আর কিছুটা জেদ নিয়ে বলল, স্যার, বউ আর ওসব টাইম পাস মেয়েরা এক জিনিস নয়। বউয়ের সঙ্গে বৃষ্টি বিলাস, বাগান বিলাস, ভ্রমণ বিলাস, এই সবই আলাদা অনুভূতি। জাভিয়ান হেসে সিগারেট ধোঁয়া ছাড়ল। এত বিলাস করে কি হবে রায়হান? শেষ পর্যন্ত সবকিছুই তো বিছানা বিলাসে গিয়ে শেষ হয়। মানুষ মাছ ধরার জন্য ছলনা করে, বড়শিতে খাবার দিয়ে মাছকে লোভ দেখিয়ে পানি থেকে তুলে আনে, তেমনি বউকে বেড়ে নেওয়ার জন্য এসব বৃষ্টিবিলাস আরও কত কি করতে হয়। এত সময় নষ্ট করার কি আছে? সোজা বিছানায় নিয়ে গেলেই হবে। আর বিছানায় নিতে তোমার বিয়ের দরকার নাই। আমি মরলে তারপর বিয়ে করে নিও। রায়হানের বুকটা যেন চেপে ধরল। স্যার, এভাবে সারা জীবন বিয়ে ছাড়া কিভাবে থাকবো? পরিবার বড় করার একটা ব্যাপারও তো আছে, তাই না? জাভিয়ান তার দিকে ঠান্ডা চোখে তাকিয়ে বলল, তুমি যদি মেয়ে হতে তাহলে আমি তোমাকে বিয়ে করে সারা জীবন আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দিতাম। রায়হান কাশতে কাশতে মুখ ঘুরিয়ে নিল, মনে মনে বলল, ভাগ্যিস মেয়ে হয়নি, না হলে আপনার মতো পুরুষের কপালে পড়ার চেয়ে না জন্মানোই ভালো পৃথিবীতে। জাভিয়ান তখন চেয়ারে হেলান দিয়ে বলল, শোনো রায়হান, আর একদিনও তুমি কোথাও যাবে না। আমার কোম্পানির অনেক কাজ বাকি, বাবাকে দেখিয়ে দিতে হবে। আমার পারফিউম বিশ্বের সেরা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে হবে। তবেই প্রমাণ করতে পারবো তাকে ছাড়াও জাভিয়ান অ্যামিলিও চৌধুরী সাকসেস হতে পারে। অফিসের কেবিনে হালকা আলো পড়েছে, ডেস্কে আরেকটা নতুন ধোয়া ওঠা কফির কাপ। জাভিয়ান মনোযোগ দিয়ে ফাইলের পাতা উল্টাচ্ছিল। হঠাৎ রায়হান নীরবতা ভেঙে মুখ খুলল, তার চোখে মুখে এক অদ্ভুত গম্ভীর ভাব। স্যার, একটা খবর শুনেছেন? মেইলস্ট্রমকে কে যেন মারার চেষ্টা করেছে, এখন হাসপাতালে আইসিইউতে ভর্তি। এই প্রথমবার তার উপর এত বড় আঘাত আসলো, ব্যাপারটা ভাবনার কিন্তু। জাভিয়ান ধীরে ধীরে কফিতে চুমুক দিল। ঠোঁটে হালকা এক অচেনা হাসি ফুটে উঠল। মাফিয়াদের জীবন এমনটাই হয় রায়হান। এই জীবনের কোনো নিশ্চয়তা নেই। একটু থেমে চোখ সরাসরি রায়হানের দিকে নিবদ্ধ করে জিজ্ঞেস করল, মিসেস বেলা এখন কি করছে? তার কি খবর? রায়হান নিঃশ্বাস ফেলল। তার আর কি খবর হবে স্যার? ছেলের এমন অবস্থা, কোনো মা ভালো থাকে না, সারাক্ষণ হাসপাতালে বসে আছেন আর সবাইকে আদেশ দিচ্ছেন তার ছেলেরা খুনিকে বের করে আনতে। জাভিয়ান চুপ করে গেল, চোখের দৃষ্টি জানালার বাইরে আটকে রইল। তারপর আস্তে ফিসফিস করে বলল, সব মায়েরা এক হয় না রায়হান। বন্দুকের গুলি যতটা আঘাত দেয় তার চেয়েও বেশি আঘাত দেয় কিছু কিছু পরিবার। রায়হান বুঝতে পারল যে জাভিয়ানের মন অন্যদিকে ঘুরে যাচ্ছে, তাই প্রসঙ্গ ঘোরাতে সে ফাইল গোছাতে গোছাতে রায়হান দ্বিধা নিয়ে বলল, স্যার, একটা কথা জিজ্ঞেস করি। আপনার আর গজদন্তনির মধ্যে এখনো তেমন কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, তাই না? জাভিয়ান হালকা হাসল, ঠোঁটের কোণে একটুখানি ব্যঙ্গের রেখা ফুটে উঠল। হ্যাঁ, তুমি যা বলতে চাইছো আমি বুঝছি। তবে সামান্য একটা চুমুতেই যে মেয়ে অজ্ঞান হয়ে যায়, তার সাথে বাকি কিছু কিভাবে সম্ভব বলো তো? রায়হানের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। কি বলেন স্যার? আপনি সত্যি চুমু খেয়েছেন? তাহলে নির্ঘাত এমনভাবে চুমু দিয়েছেন যেটার ধাক্কাতেই সে অজ্ঞান হয়ে গেছে। জাভিয়ান কফির কাপে আঙুল চালাতে চালাতে হালকা বিরক্তি মেশানো স্বরে বলল, আমি কি করে জানবো কিভাবে চুমু দিতে হয়? আমি কি আগে কখনো কাউকে চুম্বন করেছি নাকি? তবে তখন মাথায় রাগ ছিল, তাই কিভাবে চুমু দিয়েছি নিজেও জানি না। কিন্তু বলো তো, আসলে কিভাবে চুমু দিতে হয়? রায়হান ভুরু কুঁচকে ভেবে নিয়ে বলল, শুরুর দিকে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না স্যার। আগে স্লো মোশনে সফট কিস করতে হয়। আমি তো আন্দাজ করতেই পারছি আপনি কেমন করে কিস করেছেন। জাভিয়ান মাথা নাড়ল, চোখ সরাসরি রায়হানের দিকে। হ্যাঁ, কারণ এসবের কোনো ধারণা আমার নেই। তবে তোমার তো মনে হয় বেশ ভালো এক্সপেরিয়েন্স আছে এসব নিয়ে। রায়হান হকচকিয়ে গেল, হাত নাড়াতে নাড়াতে বলল, আরে না, দূর স্যার, কি বলেন এসব? এতটাও আবার অভিজ্ঞতা নেই আমার। কথোপকথন শেষ হতেই হঠাৎ জাভিয়ানের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে এক ঝলক নাম ভেসে উঠতেই তার ঠোঁটে হালকা বিরক্তি খেলে গেল। কল রিসিভ করে মাত্র কয়েকটা শব্দ বলে কেটে দিল। তারপর সরাসরি রায়হানের দিকে তাকিয়ে আদেশের সুরে বলল, আজ রাতের প্ল্যান বদলেছে রায়হান। তুমি আজ বাড়ি ফিরবে না, রাতটা আমার সাথে থাকবে, আর রাতের আগে আমরা ক্লাবে যাব। রায়হান থমকে দাঁড়ালো, অবিশ্বাসে চোখ বড় হয়ে গেল।
কি বললেন স্যার? আমি বাড়ি ফিরবো না আর আপনি আবার ক্লাবে যাবেন? জাভিয়ান কফির কাপে শেষ চুমুক দিয়ে নির্বিকার স্বরে বলল, হ্যাঁ, আজ রাতে আমি ক্লাবেই থাকবো। আর তুমিও থাকবে আমার সাথে। অতিরিক্ত প্রশ্ন করার অভ্যাসটা বাদ দাও এবার। রায়হান ভেতরে ভেতরে হতভম্ব, তবু চুপ করে রইল। তার চোখে এক অদ্ভুত কৌতূহল আর অস্বস্তি। জাভিয়ানের আবার কি হলো? বিকেলের দিকে হঠাৎ পুরো বাড়িটা যেন সরব হয়ে উঠল। গেট দিয়ে ঢুকতেই কয়েকজন অতিথির আগমন চোখে পড়ল। তানভি অবাক হয়ে দেখল অপরিচিত কিছু মুখ। তার চোখে শুধু ধরা দিল জাভিয়ানের মায়ের পাশে এক সুদর্শনা স্মার্ট মহিলা আর তার সাথে এক অল্প বয়সী মেয়ে। তানভির মন ভেতরে ভেতরে কৌতূহল হয়ে উঠল, এরা কারা? কিছুক্ষণ পরে জাভিয়ানের মা এগিয়ে এসে পরিচয় করিয়ে দিলেন, তানভি, এ আমার বোন রেজিনা, মেরিরা থেকে এসেছে। আর এ হচ্ছে তার মেয়ে কাতারিনা, মানে জাভিয়ানের খালাতো বোন। তানভি হালকা ভদ্রতাপূর্ণ হাসি দিল। খালা মেক্সিকান হওয়ায় প্রথমে নিজের ভাষায় কিছু বললেন, কিন্তু বুঝতে পেরে ইংরেজিতে আলাপ শুরু করলেন। তানভিও ইংরেজিতেই উত্তর দিল। তবে পাশে থাকা খালাতো বোনের মুখ দেখে তানভির মনে হলো সে একদমই খুশি নয়। ঠোঁটের কোণে জোর করে টানা একটুখানি হাসি, চোখে অদ্ভুত শীতলতা, তবুও ভদ্রতার খাতিরে শুধু বলল, হাই হ্যালো। তানভির বুকের ভেতরে কেমন যেন অস্বস্তি জমে উঠল। মনে হলো এই বাড়িতে আবার নতুন কোনো ঝড়ের আভাস আসতে চলেছে। ড্রয়িং রুমে নরম আলো জ্বলছে। বড় সোফায় একসাথে বসে আছেন জাভিহানের মা, তার খালা রেজিনা, আর পাশে নির্ভীকভাবে বসে আছে তানভি। চারপাশে খাবার দাবার সাজানো, গরম চায়ের ধোঁয়া উঠছে কাপ থেকে। খালাতো বোন কাতারিনা তখনই সরে গিয়ে লুসিয়ার রুমে আড্ডায় বসেছে। ফলে এখানে এক অদ্ভুত শান্ত পরিবেশ তৈরি হয়েছে। কথায় কথায় হঠাৎ জাভিহানের খালা তানভীর দিকে তাকিয়ে ইংরেজিতে হেসে বললেন, সো মাই গার্ল, হাউস আওয়ার জাভিহান, হাউস ম্যারিড লাইফ উইথ হিম? প্রশ্ন শুনে তানভীর বুকটা ধড়ফড় করে উঠল। মুহূর্তের জন্য ভেবেছিল কি উত্তর দিবে। তারপর এক চিলতে দুষ্টু হাসি দিয়ে হালকা স্বরে মজার স্বরে গুনগুন করে গাইল তানভি, আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খাই, সব সময় খাই না, তাও যখন জুয়া খেলতে যাই তখন একটু খাই। জাভিয়ানের খালা ভ্রু কুঁচকে রাখলেন। সে কিছুই বুঝতে পারলেন না। মুখে বিভ্রান্তির ছাপ ফুটে উঠল। তিনি জাভিয়ানের মায়ের দিকে ফিরলেন। হোয়াট ডিড শি জাস্ট সে? জাভিয়ানের মা তখন হকচকিয়ে গিয়ে তাড়াহুড়ো করে বললেন, শি সেইড জাভিয়ান ইজ এ ভেরি গুড বয়, ভেরি গুড হাজব্যান্ড। খালা তখন হাসলেন স্বস্তির সাথে, কিন্তু জাভিয়ানের মায়ের চোখে লুকানো অবাক ভাব তানভীর চোখ এড়ালো না। মনে হচ্ছিল মা যেন বুঝতে পারছেন তানভী আসলে খোলাখুলি কিছুটা কটাক্ষই করেছে। রাত গভীর হয়ে এসেছে। বাড়ির চারপাশে নীরবতা, কেবল হালকা বাতাসের শস্য শব্দ। তানভি নিজের রুমে বসে আছে। সামনে খোলা জানালা দিয়ে বাইরের আলো ঘরে পড়ছে। কাল রাতের ঘটনাগুলো এখনো তার মনে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করেই দরজায় হালকা ঠকঠক শব্দ হলো। তানভি ঘুরে তাকাতেই দেখলো জাভিয়ানের খালাতো বোন কাতারিনা দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকলো। মুখে মিষ্টি একটা হাসি নিয়ে সে বলল, ক্যান আই সিট হেয়ার? তানভি হালকা মাথা নেড়ে ইশারা করলো। মেয়েটা এসে তানভীর বিছানার পাশে বসল। কিছুক্ষণ নীরবতা। তারপর হঠাৎই সে বলল, জাভি প্রো কখন আসবে? প্রশ্নটা শুনে তানভী চমকে উঠল। ভ্রু কুঁচকে বলল, তুমি বাংলা জানো? কাতারিনা ছোট্ট একটা হাসি দিয়ে জবাব দিল, হ্যাঁ, প্রয়োজনে কিছু বাংলা শিখেছিলাম একজনের জন্য। তানভী থমকে গেল। কিছু একটা আন্দাজ করলেও মুখে কিছু বলল না। ধীরে ধীরে প্রশ্ন করল, কার জন্য শিখেছিলে? কাতারিনা একটু ঘুরিয়ে না বলে সরাসরি উত্তর দিল, জাভি ব্রোর জন্য। তানভীর চোখে বিস্ময়। কথাটা শুনে কাতারিনা যেন নিজেকে সামলে নিয়ে বলল, চিন্তা করো না, এখন তো তার বিয়ে হয়ে গেছে। এখন আর কিছু নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই। তবে তোমাকে একটা সিক্রেট বলি। তানভীর ভ্রু উঁচু করল, কি সিক্রেট? কাতারিনা ধীরে ধীরে বলল, আমার সাথে জাভি ভাইয়ার বিয়ে ঠিক করেছিল পরিবারের সবাই, কিন্তু হয়নি। তানভী মনে মনে একটু অস্বস্তি অনুভব করলেও মুখে কৌতুকের ছাপ আনল। নিজেকে বলল, আমি কোন দুঃখে চিন্তা করতে যাব? তোমার সাথে বিয়ে হলে অন্তত ওই বদমাইশটার হাত থেকে আমি বেঁচে যেতাম। তারপর ঠোঁটে এক চিলতে হাসি এনে বলল, কেন বিয়েটা হয়নি? কাতারিনা তানভীর চোখের দিকে তাকিয়ে বলল, ডোন্ট মাইন্ড। আই থিঙ্ক তুমি জানো কিনা জানি না, কিন্তু জাভি ভাইয়া অন্যরকম ছিল। এসব বিয়ে টিয়ে বিশ্বাস করতো না। সে মেয়েদের একবারের বেশি ইউজ করতে পছন্দ করতো না। মানে নিজের কাজে একবার ব্যবহার করতো, তারপর আর না। কিন্তু তোমাকে কিভাবে বিয়ে করে এতদিন রাখলো সেটাই ভাবছি। তানভীর বুকের ভেতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। সে বুঝলো এই মেয়েটা খোলাখুলি তার সামনে সত্যি কথাই বলে যাচ্ছে। আর সেটা শুনে তার মনের ভেতর অদ্ভুত এক কাঁপন কাজ করছে।
ক্লাসিনো ক্লাবের ভেতরে মৃদু আলো আর গাঢ় ধোঁয়াটে আবহ, চারপাশে সুরেলা পিয়ানো বাজছে, আর অন্য পাশে কয়েকজন উচ্চবিত্ত লোক পোকারে মগ্ন। জাভিয়ান একটা ভিআইপি কর্নারে বসে আছে, ঠোঁটে লালচে ওয়াইনের গ্লাস, অন্য হাতে সিগারেট ধোঁয়া ভেসে যাচ্ছে চারপাশে। তার চোখে ঝাপসা আলো আর মুখে হালকা ক্লান্তির ছাপ। রায়হান কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে তার সামনে চেয়ারে বসল। নীরবতা ভেঙে সে বলল, স্যার, হঠাৎ কি হলো? বিয়ের পর আপনাকে তো একবারও আমি ক্লাব তো দূর, বাইরে রাত কাটাতে দেখিনি, আজ হঠাৎ? জাভিয়ান এক চুমুক ওয়াইন খেলো, তারপর নিঃশ্বাস ফেলে হালকা বিদ্রূপের হাসি দিয়ে বলল, বাসায় খালা আর কাতারিনা এসেছে, আর তুমি তো জানো ও আমাকে দেখলেই কি করে। রায়হান কৌতূহল হয়ে বলল, খালা আর কাতরিনা? জাভিয়ান সিগারেট ধোঁয়া ছেড়ে বলল, হ্যাঁ, আর আমি সেটাই আমার সবচেয়ে অপছন্দ। গায়ে পড়া মেয়ে আমি ঘৃণা করি, সে যেই হোক না কেন, তাই আজ বাসায় যাব না। রায়হান একটু হাসি চাপলো, তারপর সতর্ক গলায় বলল, কিন্তু মিস গজদন্তনী তো চিন্তা করবে আপনি না গেলে। জাভিয়ান ঠোঁটের কোণে হালকা হাসি টেনে গ্লাসটা ঘুরিয়ে বলল, ও আমাকে নিয়ে চিন্তা করবে না, আমি না থাকলে ও বরং শান্তিতেই থাকবে বাসায়। জাভিয়ানের কণ্ঠে যেন ক্লান্তি আর উদাসীনতার মিশেল ছিল। রায়হান এক মুহূর্ত তাকিয়ে রইল, ভাবল এই মানুষটা আসলে কি লুকিয়ে রাখছে নিজের ভেতরে। রাত অনেকটা গড়িয়ে গেছে, তবুও জাভিয়ান বাসায় ফেরেনি। ডাইনিং টেবিলে সবাই বসে আলোচনা করছে। হঠাৎ জাভিয়ানের মায়ের ফোনে কল আসে, স্ক্রিনে ভেসে ওঠে জাভিয়ানের বাবার নাম্বার। ফোন ধরতেই ওপাশ থেকে কড়া কণ্ঠ ভেসে এলো, তোমার ছেলে কোথায় জানো? কোনো খবর রাখো, আজ আবার ক্যাসিনোতে গিয়েছে সে। এটা শুনে জাভিয়ানের মা ভুরু কুঁচকেও তাকালেন। তিনি তখন তানভীর দিকে ঘুরে বললেন, তানভি, তুমি কি জানো জাভি আজ রাতে ক্যাসিনোতে গিয়েছে? তানভি একটু থমকে গেল, তারপর আস্তে বলল, না মম, আমাকে তো কিছু জানায়নি। এবার পাশে বসা জাভিয়ানের খালা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলেন, তাহলে জাভি যে এভাবে গেল তোমার কোনো ধারণাই নেই? জাভিয়ানের মা একটু বিরক্ত স্বরে বললেন, ওর এসব আগেও ছিল, কিন্তু তখন সিঙ্গেল ছিল বলে কেউ কিছু বলতো না। এখন বিয়ে হয়েছে, এসব আর চলবে না। খালা তখন ঠান্ডা গলায় তানবিকে বললেন, ইটস এ ওয়াইফস জব টু কিপ হার হাজব্যান্ড আন্ডার কন্ট্রোল। এ ওয়াইফ মাস্ট হোল্ড হার টাটেল টাইট, গো ব্রিং হিম ব্যাক হোম। তানভি। তানভীর বুকটা কেঁপে উঠল, সে আস্তে বলল, আমি তো জানি না উনি কোন ক্লাবে গেছেন, আমি তো এসব চিনি না। তখন হঠাৎ কাতারিনা বলে উঠল, আন্টি, আমি জানি জাভি ব্রো কোন ক্লাবে যায়। চলো তানভি, আমি নিয়ে যাব তোমাকে। জাভিনের মা সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বললেন, ড্রাইভার, গাড়ি বের করো। সবাই তাকিয়ে থাকলো তানভীর দিকে, সে কিছু না বলেই চুপচাপ নিজের রুমে চলে গেল রেডি হতে। আসলে তানভি জানে না কাতারিনার মনের আগেই একটা ছক কষা হয়ে গেছে, লুসিয়া সব ফাঁস করেছে ওকে। জাভিয়ান আর তানভীর মধ্যে আসলে কোনো হাজব্যান্ড ওয়াইফ সম্পর্ক নেই। লুসিয়ার ইচ্ছে একটাই, তানভীকে কখনো এই বাড়ির ভাবি হিসেবে মানতে হবে না। ওর কাছে কেবলই কাতারিনাই উপযুক্ত জাভিয়ানের স্ত্রী হওয়ার জন্য। এই কারণেই কাতারিনা ভেতরে ভেতরে খেলায় নেমেছে। সে চায় তানভীর চোখে জাভিয়ান আরও খারাপ মানুষ হয়ে উঠুক, যাতে তানভী ধীরে ধীরে ভেঙে পড়ে আর আলাদা হয়ে যায়। ড্রাইভার গাড়ি বের করলো, কাতারিনা পেছনের সিটে বসতেই তানভীও পেছনে বসতে যাচ্ছিল, কিন্তু কাতারিনা ঠোঁট বাঁকিয়ে বলল, তুমি সামনের সিটে বসো, ড্রাইভারের পাশে। তানভীর ভেতরে রাগ ফুটে উঠল, কিন্তু মুখে কিছু না বলে মনে চেপে রাখলো, মাথা উঁচু করে সামনের সিটে বসলো। অবশেষে গাড়ি এসে থামলো ক্যাসিনো ক্লাবের সামনে। ভেতরে ঢুকতেই তানভীর মাথা ঘুরে গেল। চারপাশে বাজে আলো, কর্কশ গান, নেশায় বুঁদ লোকজন আর মেয়েদের অশালীন পোশাক। তার জীবনে প্রথমবার এমন জায়গায় আসা। কাতারিনা তীক্ষ্ণ চোখে চারপাশে তাকিয়ে এক ঝলকে জাভিয়ানকে দেখে ফেলল। ও জানতো ঠিক কোন টেবিলে জাভিয়ান বসে থাকবে। তুমি এখানে দাঁড়াও, আমি আসছি, বলেই কাতারিনা এক সাইডে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সে ক্লাবের এক মেয়েকে কিছু টাকা ধরিয়ে দিল আর কিছু শিখিয়ে দিল। মেয়েটি তখন টলমল করে হেঁটে গেল জাভিয়ানের টেবিলে, সরাসরি তার পাশের সোফায় বসে পড়ল। জাভিয়ান ভ্রু কুঁচকালো, বিরক্তি নিয়ে তাকালো, কিন্তু মেয়েটা আরও কাছে ঘেঁষে বসলো, কিছু একটা ফিসফিস করতে লাগলো। ঠিক তখনই কাতারিনা ফিরে এসে তানভীকে হাত ধরে এগিয়ে নিয়ে গেল, ইশারায় দেখিয়ে দিল, ওই দেখো জাভি ব্রো। তানভী অবাক চোখে তাকিয়ে রইল। সে দেখল আধো অন্ধকার আলোয় একটা মেয়ে বাজে পোশাক পরে জাভিয়ানের গা ঘেঁষে বসে আছে, হাসছে, কথা বলছে। জাভিয়ান যখন মেয়েটিকে সরাতে যাচ্ছিল, হঠাৎই চোখ ঘুরিয়ে তানভীরকে দেখে ফেলল, তার সাথে দাঁড়িয়ে আছে কাতারিনা। জাভিয়ানের ঠোঁটে হালকা এক শয়তানি হাসি ফুটল। সে আর মেয়েটাকে সরালো না, বরং যেন ইচ্ছে করেই আরও স্বাভাবিক ভঙ্গিতে মেয়েটার সাথে কথায় মেতে উঠল। তানভীর বুকটা হালকা কম্পন দিয়ে উঠল।
কাতারিনার চোখে তখন সন্তুষ্টির ঝিলিক। তানভি এবার আর কাতারিনার খেলায় পা দিল না। চোখে ভেসে ওঠা জ্বালা আর অজানা রাগকে বুকের ভেতর আটকে রেখেছে। একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে এগিয়ে গেল সোজা জাভিয়ানের সামনে দাঁড়িয়ে ধীর গলায় বলল, আপনার খালা এসেছেন বাড়িতে, উনি বলেছেন আপনাকে নিয়ে যেতে, তাই আমি আর আপনার খালাতো বোন এসেছি আপনাকে নিতে। ক্লাবের শব্দময় পরিবেশ হঠাৎ যেন থেমে গেল তানভীর কানে। কিন্তু পাশের মেয়েটা ঠোঁটে বাঁকা হাসি নিয়ে মেক্সিকোর ভাষায় জাভিয়ানকে কিছু জিজ্ঞেস করলো। এই মেয়েটা কে আর কি বলছে? তানভি কিছুই বুঝলো না ভাষার, তবে জাভিয়ানের চোখের কোণে এক সেকেন্ডের ঠান্ডা ঝিলিক দেখলো। আর পরের মুহূর্তেই জাভিয়ানের ঠোঁটের কোণে সিগার চেপে অলস ভঙ্গিতে ইংরেজিতে উত্তর দিল, শি ইজ মাই ওয়াইফ। তানভীর বুকটা ধক করে উঠল, কথাটা কানে বাজলো বারবার, শি ইজ মাই ওয়াইফ, মাই ওয়াইফ। মেয়েটা অবাক হয়ে জাভিয়ানের দিকে তাকালো। কিন্তু তানভীর চোখে তখন স্পষ্ট পড়ে গেল জাভিয়ানের সেই উত্তরটা কি সত্যি সম্মানের জন্য, নাকি কেবল মুহূর্তের এক ঠান্ডা খেলা।